আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আরেকটি অসাধারণ সিরিজের বাংলা এক্সপ্লেনেশন শুরু করতে যাচ্ছি, যার নাম হলো মানি হাইস্ট। 2017 সালে মানি হাইস্ট সিরিজের সিজন 1 রিলিজ হওয়ার পর এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ডিরেক্টর বাধ্য হয়ে এই সিরিজের মোট 5টি সিজন রিলিজ করেছে এখন পর্যন্ত। তো আজকে আমি ভিডিওর পার্ট 1-এ সিজন 1-এর 13টি এপিসোডের মধ্যে এপিসোড 1, 2, 3, 4 এক্সপ্লেনেশন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 1-এর শুরুতে একজন মেয়েকে দেখানো হয় যে তার বয়ফ্রেন্ডের সাথে মিলে 15টারও বেশি চুরি করেছিল। তবে শেষবার চুরি করার সময় একজন সিকিউরিটি গার্ডের গুলিতে তার বয়ফ্রেন্ড মারা যায় এবং এতে করে মেয়েটিও ওই সিকিউরিটি গার্ডকে গুলি করে মেরে ফেলে। যাই হোক, একদিন সে রাস্তার পাশে একটি বুথ থেকে তার মাকে ফোন করে। তখন তার মা তার সাথে দেখা করতে চাইলে সে বলে, তুমি কি বাসায় একা আছো কি না? আর তার মা তখন পেছনে তাকায়, আর বাসার মধ্যে আমরা কিছু পুলিশ দেখতে পাই যারা মেয়েটিকে ট্র্যাক করার চেষ্টা করেছে। তার মা এর পরও বলে আমি একা, এবং তারা একটি জায়গা নির্ধারণ করে দেখা করার জন্য। এরপর মেয়েটি যখন তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন পেছন থেকে কেউ একজন তাকে ডাক দেয়। আর এই লোকটি হলো এই সিরিজের মেইন ক্যারেক্টার, মিস্টার প্রফেসর। মেয়েটি প্রফেসরের গাড়িতে বসে তাকে বন্দুক ধরে বলে, তুমি নিশ্চয়ই পুলিশ অফিসার? বলে না, আমি তোমাকে সেভ করতে এসেছি। সে একটি ছবি দেখিয়ে বলে, তোমার ঘরে অলরেডি পুলিশ রয়েছে যারা তোমাকে ট্র্যাক করেছে। এরপর প্রফেসর বলে সে একটি ব্যাংক ডাকাতি করতে চায়, আর এর জন্য তার এমন কিছু টিম মেম্বার দরকার যাদের হারানোর কিছুই নেই। আর ডাকাতির টাকার পরিমাণ 2400 মিলিয়ন ইউরো। এত বড় অঙ্কের টাকার কথা শুনে মেয়েটি রাজি হয়ে যায়। আর এইভাবে প্রফেসর এমন আরও 7জন সহ মোট 8জনকে একত্রিত করে, যারা সবাই প্রফেশনালি চোর ছিল অথবা কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো প্রফেসরের কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। যাই হোক, প্রফেসর তাদের সবাইকে শহর থেকে ধরে একটি পুরনো বাড়িতে নিয়ে আসে 5 মাস ট্রেনিংয়ের জন্য। প্রথমেই সেখানে তার একটি গ্রুপ মিটিংয়ে বসে। তখন প্রফেসর তাদের বলে, এখানে আপনারা কেউ কারোর নাম জানেন না, যেটা আমি চেয়েছিলাম। এরপর সে টিম মেম্বারদের একটি শহরের নাম দেয়। শুরুতে যেই ওয়ান্টেড মেয়েটি ছিল তার নাম দেওয়া হয় টোকিও। এরপর একজনের নাম দেওয়া হয় বার্লিন, যে এর আগে 27টির মতো চুরি করেছে, আর অনেক অভিজ্ঞতার কারণে তাকে এই ডাকাতির ইনচার্জ করা হয়। এরপর রয়েছে মস্কো, যে খোদাই করার কাজে অভিজ্ঞ ছিল, তবে তার সাথে রয়েছে তার ছেলে ডেনিভার। সে ও বাবার মতো চুরিতে এক্সপার্ট, তবে একটু গরম মেজাজের। এরপর রয়েছে রিও, যে কিনা যে কোনো ডিভাইস হ্যাক করাই ওস্তাদ। সে আবার প্রেমিক পুরুষও এখানে। এরপর যমজ 2 ভাই হেলেন কি এবং ডজলো, তারা মূলত বডি বিল্ডার, মানে শক্তি বেশি। আর সব শেষে রয়েছে নাইরোবি, যে নকল টাকা বানানোতে ওস্তাদ, তবে প্রচুর ফানি এবং পজিটিভ মাইন্ডেড। যাই হোক, প্রফেসর তাদেরকে বলে তারা রয়্যাল মিন্ট অফ স্পেন নামক একটি মিউজিয়ামে ডাকাতি করবে, যেখানে ইউরোপের টাকার নোট পেইন্ট করা হয়। এরপর 5 মাসের ট্রেনিং শেষ হওয়ার পরের সিন দেখা যায়, যেখানে তারা মিউজিয়ামে প্রবেশের উদ্দেশ্যে সবাই তাদের রবারি কস্টিউম পরে একটি গাড়িতে করে যাচ্ছিল। তবে রাস্তার মাঝে মস্কো নেমে রাস্তার 2টি অংশের একটি বন্ধ করে দেয়। ঠিক ওই রাস্তা দিয়ে ওই সময় রয়্যাল মিউজিয়ামের জন্য কিছু এক্সক্লুসিভ আর প্রোটেকশনের জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে করে একটি কন্টেনারের আগে পিছিয়ে 2টি পুলিশ গাড়িও যাচ্ছিল, কিন্তু রাস্তা বন্ধ দেখে গাড়িগুলো থেমে যায়। আর তখন প্রফেসর টিমের লোকেরা এসে তাদের গান পয়েন্ট নিয়ে পুলিশ 2জনকে বন্দি করে। 2টি ইউনিফর্ম তারা পরে নেয়, আর মস্তকে কন্টেনারের ড্রাইভার করা হয়। আর টোকিও এবং নাইরোবি সাধারণ ড্রেসে আরেকটা গাড়িতে বসে। এদিকে একদল স্টুডেন্ট যারা বাসে করে রয়্যাল মিউজিয়াম ভিজিট করতে যাচ্ছিল, যাদের সম্পর্কে প্রফেসর আগে থেকেই জানতো। স্টুডেন্টগুলোর মধ্যে এক মেয়ের নাম ছিল পার্কা, আর সে ছিল প্রফেসরের টার্গেট। তবে সেটা কেন তা আমরা পরের এপিসোডে বুঝবো। যাই হোক, টোকিও ও নারবেন সেখানে পৌঁছে মিউজিয়ামে প্রবেশ করে। এরপর স্টুডেন্টদের সেই বাসটিও সেখানে এসে প্রবেশ করে। ঠিক তখনই মস্কো ও বার্লিন পুলিশ হিসেবে আর বাকিরা সেই কন্টেনারে লুকিয়ে মিউজিয়ামে প্রবেশ করে।
সেখানে ঢুকেই প্রথমেই রিও সেখানকার সব সিসিটিভি হ্যাক করে, সেগুলোর কন্ট্রোল নিয়ে নেয়। এরপর তারা সিকিউরিটি গার্ডদের হাত পা বেঁধে রুমে বন্ধ করে রাখে। আর সেখানে থাকা ব্যাংক, মিউজিয়ামের সকল কর্মকর্তা কর্মচারী, গ্রাহক ও সেই স্টুডেন্টদের হোস্টেজ বানিয়ে তাদের সবার চোখ বেঁধে দেওয়া হয়। এরপর বার্লিন খুব ঠান্ডা মাথায় তাদের সবার মোবাইল ও নাম নিয়ে তালিকা করে, যেন ডাকাতি শেষে সবাই সবার মোবাইল ফেরত পায়, কারণ হোস্টেজদের কোনো ক্ষতি করা ডাকাতদের উদ্দেশ্য ছিল না। এদিকে মস্কো ও ডেনমার্ক মিলে মিউজিয়ামের লকারটি ভেঙে ভেতরে ঢুকে সেখানে তারা অনেকগুলো টাকা দেখে অবাক হয়ে যায়। এগুলোর মধ্যে 2-3 মিলিয়ন টাকা তারা ব্যাগে ভরে নেয়। আর একটা সুইচে চাপ দিলে অ্যালার্ম বেজে ওঠে। এরপর তারা ওই টাকার ব্যাগ নিয়ে মিউজিয়ামের দরজা খুলে বাহিরে আসলে দেখে অ্যালার্ম বেজে ওঠার কারণে পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেলেছে। কি ভাবছেন, ডাকাতরা ধরা খেয়ে গেল? একদমই না, মূলত সবই ছিল প্রফেসরের প্ল্যান। আর রবারি মেম্বাররা সবাই তার প্ল্যান অনুসারে অভিনয় করেছিল। তাদের বলা হয়, তোমরা কোনো পুলিশকে শ্যুট করবা না, শুধু টাকার ব্যাগগুলো তাদের সামনে রেখে তাদের আশেপাশে গুলি ছুটবে এবং এমন একটা অভিনয় করে ভেতরে আসবে যে যেন তারা বুঝতে পারে আমাদের প্ল্যান ফেল করেছে আর আমরা কোনো সাধারণ চোর। কিন্তু আসল প্ল্যান এরপরেই শুরু হবে। সবাই প্রফেসরের প্ল্যান মাফিকই কাজ করে, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের একটি গুলি রিওর মাথা ছুঁড়ে চলে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। এটা দেখে টোকো রাগ হয়ে পুলিশদের ওপর গুলি করলে একজন পুলিশের গায়ে গুলি লাগে। এরপর কোনো মতে তারা আবার ভেতরে আসে আর রিও কিছুক্ষণ পর সুস্থ হয়ে ওঠে। আর অনেকগুলো সাসপেন্স আর টুইস্ট নিয়ে এপিসোড 1 এখানেই শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে দেখা যায় টিমের সবাই টোকিওর ওপর রেগে যায়, কারণ সে প্ল্যানের বাইরে গিয়ে পুলিশকে গুলি করেছে। প্রফেসরও তাকে বোঝানোর চেষ্টা করে মূলত টোকিও ও রিওর মধ্যে ট্রেনিংয়ের 5 মাসের প্রেম হয়ে যায়। তাই রিওর গুলির আঘায় টোকিও রেগে গিয়ে পুলিশের ওপর গুলি করে, কিন্তু টোকিও প্রেমের বিষয়টা স্বীকার করতে চায় না, কারণ প্রফেসরের কড়া নির্দেশ ছিল টিম মেম্বারদেরকেও প্রেম করতে পারবে না, এতে করে প্ল্যান নষ্ট হবে। তবে রবারি মেম্বারদের ইনচার্জ বার্লিন রিওকে মেন্টালি হ্যারেস করে প্রেমের সত্যটা স্বীকার করায়। এদিকে পুরো পুলিশ ফোর্স মিউজিয়ামের সামনে চলে আসে আর সেখানে একটা ক্যাম্প বসানো হয় পুরো অপারেশনটি মনিটরিংয়ের জন্য। এর মধ্যে স্পটে এসে পৌঁছে এই অপারেশনের ইনচার্জ রিকুয়েল ও তার সহযোগী ও বন্ধু অ্যাঞ্জেল। যাই হোক, সব কিছু বোঝার পর রিকুয়েল প্রথমে মিউজিয়ামের ভেতরে কল দেয়। তখন বার্লিন সেই কল প্রফেসরকে ট্রান্সফার করে। প্রফেসর মূলত মিউজিয়ামের কাছে একটি পুরনো বাসাতে বসে সব কিছু তদারকি করেছিল আর মিউজিয়ামের ভেতরে তার টিমের সাথে অ্যানালগ পদ্ধতিতে যোগাযোগ করেছিল, যেন পুলিশ তাকে ট্র্যাক করতে না পারে। যাই হোক, প্রফেসর ভয়েস চেঞ্জার ব্যবহার করে বলে তাদের একটি হেলিকপ্টার দরকার, তারা ব্রাজিল যাবে। এটা মূলত প্রফেসরের একটি চাল ছিল। সে পুলিশকে এটা বোঝাতে চাচ্ছিল তারা খুব শান্ত স্বভাবের ছিল। তখন পুলিশরা তাকে প্রস্তাব দেয় বন্দীদের মধ্যে আগে স্টুডেন্টদের ছেড়ে দিতে। প্রফেসর বলে এটা সে ভেবে দেখবে। প্রফেসরের শান্ত স্বভাব ও কথাবার্তা শুনে পুলিশ বুঝে ফেলে তার প্ল্যান অনেক বড়। এদিকে মিউজিয়ামের ভেতর ডাকাতরা সকল বন্দীদের ডাকাতদের মতো সেম ড্রেস ও মাস্ক দিয়ে তাদেরকে তা পরতে বলে। এছাড়া বন্দীদের হাতে কিছু নকল বন্দুকও দেওয়া হয়। এর কারণ হলো ডাকাতরা জানতো খুব শীঘ্রই পুলিশরা তাদের ওপর হামলা করবে, আর এই কারণে পুলিশদের কনফিউজ করার জন্য তাদের সবাইকে সেম ড্রেস পরানো হয়। এতে করে পুলিশ গুলি চালাতে পারবে না আর বুঝতেও পারবে না সেখানে আসল ডাকাত কতজন। কিন্তু এই অপারেশনের ব্যাপারে অপারেশন ইনচার্জ রিকুয়েল জানতো না। তখন সেখানে থাকা ইন্টারনাল অ্যাফেয়ারে একজন অফিসার রিকুয়েলকে জানান এই ব্যাপারে তাদের ওপর মহলের চাপ আছে, কারণ ভেতরে থাকা স্টুডেন্টদের মধ্যে পার্কা নামের মেয়েটি হলো ইউকে অ্যাম্বাসেডার মেয়ে, আর ডাকাতটা তাকে চিনে ফেলার আগেই তাকে সেখান থেকে রেস্কিউ করতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো প্রফেসর এটা আগে থেকেই জানতো, তাই তাকে টার্গেট করেই প্ল্যান সাজিয়েছিল। এদিকে প্রফেসর আগেই তার টিমকে বলছিল পুলিশ 4 জায়গা দিয়ে ভেতরে আসতে পারে,
রোড এরিয়া, লোড এরিয়া, এমার্জেন্সি এক্সিট অথবা ছাদ দিয়ে। তাদের আইডিয়া সঠিক ছিল। কমান্ডোরা শুরুতে লোড এরিয়া দিয়ে ভেতরে আসে। কমান্ডোরা সেখানে ডিল করে, ভেতরে ক্যামেরা প্রবেশ করায় ভেতরের অবস্থা বোঝার জন্য। কিন্তু তারা দেখে ডাকাতরা সবাই মেশিন গান নিয়ে রেডি হয়ে আছে। আর এদিকে রিও বার্লিনের নির্দেশে এলিসন পার্কারকে একটি আলাদা রুমে নিয়ে গিয়েছে আর তার মাথায় বন্দুক ধরে। তাকে দিয়ে মিডিয়াতে কল করাই এবং পুলিশকে বলাই ভেতরের সমস্ত বন্দীদের ডাকাতদের মতো সেম পোশাক পরানো হয়েছে। তাই কমান্ডোরা গুলি চালালে তারা যে কেউ সেখানে মারা যেতে পারে। তাই কমান্ডোরা যেন অপারেশন প্রত্যাহার করে। আর শেষমেশ পুলিশ বাধ্য হয়েই এই অপারেশন প্রত্যাহার করে। মূলত এরপরই প্রফেসরের মূল প্ল্যান এক্সিকিউশন শুরু হয়। নাইরোবি একটি লিস্ট এনে হোস্টেসদের মধ্যে তাদেরকে আলাদা করে, যারা নোট পেস্ট করার কাজ করত। এরপর তারা নোট ছাপানোর কাজ শুরু করে। প্রতি মিনিটে প্রায় $500,000 ছাপানো হচ্ছিল। তাদের টার্গেট ছিল 2400 মিলিয়ন ইউরো ছাপাবে। আর এটাই তারা ডাকাতি করবে, কারণ এখানে আগে থেকে যে ইউরো রিজার্ভ ছিল তা সাধারণ জনগণের। আর প্রফেসর সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে চায় না। আর এই জন্যই প্রথম এপিসোডে তারা পুলিশের সাথে পালানোর অভিনয় করেছিল, যাতে করে তারা ভেতরে টাকা ছাপানোর সময় পায়। এদিকে বাইরে অপারেশনের ইনচার্জ রিকোয়েল মাইন্ড ফ্রেশের জন্য পাশে একটি কফি শপে যায়। সেখানে সে তার মাকে ফোন করতে গেলে দেখে চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে গিয়েছে। তখন পেছন থেকে প্রফেসর তাকে বলে, আপনি সম্ভবত টেনশনে আছেন, নো প্রবলেম, আমার ফোনটি নিতে পারেন। রিকোয়েল তো আর জানে না এই সেই মাস্টার মাইন্ড যার কারণে এসব ঘটেছে। তাছাড়া প্রফেসরের লুক ও অ্যাটিটিউড এতটাই নর্মাল ও শান্ত ছিল যে তাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না। যাই হোক, রিকোয়েল প্রফেসরের ফোন নিয়ে তার মায়ের সাথে কথা বলতে থাকে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়। এরপর এপিসোড 3 এর শুরুতে দেখা যায় প্রফেসরের ফোন নিয়ে রিকোয়েল শুধু তার মায়ের সাথেই না, বরং তার সিনিয়রকেও ফোন দেয় আর বলে সে এই দায়িত্ব পালন করতে পারবে না। এটা শুনে প্রফেসর বেশ টেনশনে পড়ে যায়, কারণ তাহলে তার প্ল্যান কঠিন হয়ে যাবে। পরের দিন সকালে বার্লিন মনিকা নামের একজন হোস্টেসকে নিয়ে বাহিরে আসে। মনিকা একটি কাগজ পড়ে শোনায়, সবাইকে বলে পুলিশ অফিসারের গায়ে গুলি লাগার জন্য তারা দুঃখিত। আর এখানে আমরা মোট 67 জন হোস্টেজ আছি। আমরা সবাই ঠিক আছি, কারোর কোনো ক্ষতি হয়নি। তখন সাংবাদিক সহ সবাই বোঝে, তার মানে তারা কাউকে মারতে চায় না। এখানে পুলিশ কোনো গুলি চালাতে পারে না, কারণ সবাই একই পোশাক পরা ছিল। তাই কে ডাকাত আর কে ভালো বোঝা মুশকিল ছিল। এরপর বার্লিন সমস্ত হোস্টেজের মধ্যে যা একটু শক্তিশালী ছিল তাদের একটি জায়গায় নিয়ে যায়, সেখানে ড্রিল করে একটি টানেল বানানোর জন্য, কারণ এটা নিয়ে তাদের গোপন একটি প্ল্যান আছে। এরপর বার্লিন বাকিদের মধ্যে যারা পেশেন্ট কিংবা প্রেগনেন্ট তাদের কাছ থেকে তাদের ঔষধের নাম জেনে নেয়, যাতে তারা বাইরে থেকে মেডিসিন ও খাবার আনতে পারে। তখন ইউকে অ্যাম্বাসেডরের মেয়ে এলিসন পার্ক বলে, এখানে আমার সাথে আসা আমার বয়ফ্রেন্ড আমার ইনস্টাগ্রামে আমার একটি নোট ফটো আপলোড দিয়েছিল, এখন আমি সেটা ডিলিট করতে চাই। তখন বার্লিন বলে, এখানে ইন্টারনেট অন করা যাবে না, তবে তুমি মোবাইলে একটা ভিডিও রেকর্ড করতে পারো আর সেখানে বলো এটা কেউ ষড়যন্ত্র করে করেছে। এরপর সেই ভিডিওটি আমরা তোমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেব। এরপর রিও পার্কারকে নিয়ে একটি রুমে আসে তার ভিডিও রেকর্ডের জন্য। এর মধ্যে রিও ও পার্কের মধ্যে কথা হচ্ছিল, আর পেছন থেকে টোকিও এটা দেখে জেলাস ফিল করে আর রিওর সাথে ঝগড়া শুরু করে। আর এই সুযোগে পার্কার তার ফোন অন করে, ইন্টারনেট কানেক্ট করে, কারণ সে তার সেই ছবিটি ডিলিট করতে চায়। কিন্তু ইন্টারনেট কানেকশন হওয়ার সাথে সাথেই পুলিশ জানতে পারে পার্কারের ফোন অন হয়েছে। তারা ফোনটি ট্র্যাক করে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ ফুটেজ রেকর্ড করে। এই সময় রিও বুঝতে পারে, দ্রুত গিয়ে পার্কের ফোনটি ভেঙে ফেলে, কিন্তু ততক্ষণে রিওর চেহারা সেই ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আর পুলিশরা এটা পেয়ে খুব খুশি হয়, কারণ অন্তত ডাকাত দলের একজনকে তারা চিহ্নিত করতে পেরেছে। এদিকে ইন্সপেক্টর রিকোয়েলকে তার সিনিয়র ফোন দিয়ে বলে দ্রুত সেই কেসটির দায়িত্ব পুনরায় নিতে। রিকোয়েল তখন অপারেশন রুমে এসে প্রফেসরকে ফোন করে। প্রফেসর ভয়েস চেঞ্জার ইউজ করে রিকোয়েলকে বলে
তাদের কিছু মেডিসিন ও খাবার প্রয়োজন। রিকুয়াল তখন প্রফেসরকে বলে, আমি মেডিসিন ও খাবার পাঠাচ্ছি, তবে তোমার জন্য একটি গরম খবর আছে। তা হলো তোমাদের একজনকে আমরা চিনে ফেলেছি, আর তোমরা সকল বন্দীদের ফোন তাদের নামের সাথে দেওয়ালে লাগিয়ে রেখেছো, সেটা আমরা ছবি পেয়ে গিয়েছি। এটা শুনেই প্রফেসর একটু অবাক হয়ে যায়। এদিকে মিউজিয়ামের ম্যানেজার আর্তুরো এবং পার্কের বয়ফ্রেন্ড ডাকাতদের নির্দেশ অনুযায়ী টানেল খুঁজছিল, কিন্তু তারা দুজনে সুযোগ বুঝে ডাকাতদের কাছে কি কি সরঞ্জাম কিংবা অস্ত্র আছে তা চেক করে। এরপর সেই ম্যানেজার আর্তুরো তার সহকর্মী মনিকার কাছে এসে তাকে ইমোশনাল করে বলে, তার রুমে তার জ্যাকেটের পকেটে একটা ফোন আছে, সেটা যদি মনিকা তাকে এনে দেয় তাহলে সে পুলিশকে ফোন করলে তার সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবে আর সুন্দর জীবন করতে পারবে। মূলত এই আর্তুর লোকটি ছিল একজন চরিত্রহীন এবং স্বার্থপর, যে নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সহকর্মী মনিকাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে প্রেগনেন্ট করেছিল, কিন্তু পরে তা মেনে নিতে চায় না, যার কারণে মনিকা ডাকাতদের কাছে পিল চাই তার প্রেগনেন্সি নষ্ট করার জন্য। এদিকে প্রফেসর বার্লিনকে নির্দেশ দেয় সেই ব্যক্তিকে খুঁজে বের করতে যে এই ফোনটা অন করেছিল, যার মাধ্যমে পুলিশ তাদের ফুটেজ পেয়েছে। তখন বার্লিন ক্ষেপে গিয়ে হোস্টেসদের সামনে এসে বলে, সেই ফোনটা কার ছিল বলো। কিন্তু কেউ যখন সামনে আসে না, তখন বার্লিন সবার সামনে একটা বুড়ো লোকের সমস্ত কাপড় খুলে তাকে নির্যাতন করতে থাকে। এসব দেখে রিও বার্লিনকে বলে ফোনটা পার্কার ওপেন করেছিল, আর তখন সে একটু অমনোযোগী ছিল। এটা শুনে বার্লিন রাগ হয়ে সে দুজন বডি বিল্ডারকে বলে রিওকে তার শাস্তি বুঝিয়ে দিতে, যেন এমন ভুল আর কেউ না করে। আর নির্দেশ মতো তারা দুজন রিওকে অনেক মারে। এদিকে মনিকা বুদ্ধি করে ম্যানেজার আর্তুরোর রুমে গিয়ে তার জ্যাকেট থেকে ফোনটি নিয়ে তার কাছে লুকিয়ে রাখে। অন্যদিকে পুলিশ হোস্টেসদের জন্য খাবার ও মেডিসিন পাঠায়। তখন ডেলিভার মনিকার জন্য পিল নিয়ে তার কাছে আসে এবং রুমের বাইরে এনে বোঝানোর চেষ্টা করে যেন সে বাচ্চাটি নষ্ট না করে। তখন সেখানে বার্লিন চলে আসে আর মনিকাকে চলে যেতে বলে। মনিকা তখন চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার সাথে থাকা ফোনটি বেজে ওঠে। বার্লিন মনিকার কাছে থেকে ফোনটা নিয়ে ডেলিভারিকে অর্ডার দেয় মনিকাকে মেরে ফেলতে। তাই ডেনিভার মনিকাকে মারার জন্য ওয়াশরুমে নিয়ে যায়, যদিও প্রফেসর বারবার বলেছিল কোনোভাবেই কোনো হোস্টেসকে মারা যাবে না, কিন্তু বার্লিন রাগের মাথায় তা অর্ডার করে দেয়। এদিকে ইন্সপেক্টর রিকুয়াল আবার ওই কফি শপে যায় খাবারের জন্য। এটা দেখে প্রফেসরও সেখানে যায়। তখন রিকুয়ালের কাছে একটি কল আসে আর বলে ডাকাতে দুজনকে চিহ্নিত করা হয়েছে, যাদের ছবি তার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। রিকুয়াল তখন ছবিগুলো ওপেন করলে প্রফেসর পাশে থেকে তা দেখার চেষ্টা করেছিল। তখনই রিকুয়াল প্রফেসরকে ধরে ফেলে এবং সাংবাদিক হিসেবে সন্দেহ করে, তার আইডি কার্ড চেক করতে থাকে। কিন্তু তখনই সৌভাগ্যবশত ক্যাফের ম্যানেজার বলে উনি খুব ভালো মানুষ, আমি তাকে অনেক দিন ধরেই চিনি। আর প্রফেসরও তাকে সালভা নামে পরিচয় দেয়। কোনো মতে এই যাত্রায় বেঁচে যায় আর রিকুয়ালও তাকে সরি বলে। যাই হোক, টোকিও যখন দেখে রিও অনেক বেশি আহত হয়েছে, তখন সে রাগ করে সেই ক্যামেরাগুলো ভেঙে ফেলে যেগুলো দিয়ে প্রফেসর তাদের দেখছিল। আর সে প্রফেসরকে বলে যদি এরপর কেউ রিওর গায়ে হাত দেয় তাহলে সে তাকেও মেরে ফেলবে। তখন প্রফেসর টোকিওকে বলে তোমার এবং রিওর পিকচার পুলিশ সবখানে ছড়িয়ে দিয়েছে, তোমাদের ভালোবাসার জন্যই আজ আমাদের পুরো প্ল্যান বিপদে পড়েছে। অন্যদিকে দেখা যায় ওয়াশরুমের মধ্যে মনিকা ডেনিভারের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু ডেনিভার ভাবে সে মনিকাকে না মারলে বার্লিন তাদের দুজনকেই মেরে ফেলবে। এরপর ডেনিভার একটি শ্যুট করে আর জোরে গুলির আওয়াজের সাথে এপিসোড 3 শেষ হয়। এপিসোড 4-এর শুরুতে দেখা যায় ডেনিভার মূলত ফ্লোরে গুলি করেছিল, কারণ মনিকা প্রেগনেন্ট থাকায় সে মায়ায় পড়ে যায়। তবে ডেনিভার বার্লিনকে বোঝানোর জন্য মনিকার পায়ে গুলি করে। তখন বার্লিন এসে চেক করে মনিকাকে। মনিকার খুব কষ্ট হলেও সে মৃতর মতো অভিনয় করে। এরপর ডেনিভার মনিকাকে একটি সেফ জায়গায় রেখে আসে। এদিকে ইন্সপেক্টর রিকুয়াল ও প্রফেসরের মধ্যে কঠিন হুমকি থামকি ও বনিবানা চলতে থাকে, কিন্তু কেউ তো কারোর থেকে কম যায় না। এর মধ্যে রিকুয়ালের মা তাকে ফোন দিয়ে ব্যস্ত পাওয়ায় সে প্রফেসরের ফোনে ফোন দেয়, কারণ এর আগে তো প্রফেসরের ফোন দিয়ে রিকুয়াল তার মায়ের সাথে কথা বলেছিল।
প্রফেসর তখন বুদ্ধি করে রিকোয়েলের অপারেশন ক্যাম্পে চলে আসে আর রিকোয়েলকে ফোনটা দিয়ে বলে তার মা ইমার্জেন্সি তাকে চাচ্ছে। রিকোয়েল যখন ফোনে কথা বলছিল, প্রফেসর তখন ক্যাম্পের সব সেটেলমেন্ট দেখে ফেলে, কারণ প্রফেসর তো সালভা নামের সাধারণ হিসেবেই পরিচয় দিয়েছিল। যাই হোক, রিকোয়েল দ্রুত বাসায় চলে আসে, কারণ তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হলেও তার হাজব্যান্ড আজকে তার মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। কিন্তু সে বাসায় এসে তার মেয়েকে দেখে শান্ত হয় আর তার স্বামীকে এটা করতে না করে। তবে ভুল করে সে সালভার নামের প্রফেসর ফোনটা সাথে নিয়ে এসেছে, সেটা সে সালভাকে ফেরত দিতে আবার ক্যাফেতে যায়। এরপর ইমোশনাল হয়ে সে তার ডিভোর্সের কারণ সহ আরও বিভিন্ন কথা খুলে বলে। আর এইসব শুনে প্রফেসর রিকোয়েলের দিকে কিছুটা নরম হতে থাকে। এদিকে মনিকাকে গুলি করার শব্দ শুনে হোস্টেসদের পাশাপাশি ডাকাতরাও অবাক হয়। তাই টোকিও বার্লিনকে রুমে নিয়ে গিয়ে সত্যটা জানতে চায়। বার্লিন তখন বলে সে ডেলিভারিকে দিয়ে মনিকাকে হত্যা করেছে। এটা শুনে সেখানে টোকিও, রিও সবাই খেপে যায়। এর মধ্যে সেখানে মস্কো চলে আসে আর শোনে তার ছেলে ডেনভার মনিকাকে হত্যা করেছে। এটা শুনে সে দ্রুত ওয়াশরুমে ডেনভারের কাছে যায়। সেখানে ডেনভার নিজের শরীর থেকে রক্ত পরিষ্কার করেছিল আর এটা দেখে মস্কোর প্যানিক অ্যাটাক হয়। তারা দ্রুত তাকে রুমের সোফায় এনে শোয়ায়, কিন্তু ডেনভার কোনোভাবেই মস্কোকে বলতে পারে না যে সে মনিকাকে মেরে ফেলেনি, কারণ বার্লিন পাশেই ছিল। এরপর ডেনভার মনিকার জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে তার কাছে আসে আর মনিকার পায়ে গুলি রেখেই সেখানে সে ব্যান্ডেজ করে দেয়, কারণ গুলি বের করার ব্যাপারে মনিকা ডেনিভারের ওপর ভরসা করতে পারছিল না। এদিকে মস্কো ঘুমের মধ্যে ভাবতে থাকে তার কারণেই তার ছেলের জীবন নষ্ট হয়েছে এবং তার ছেলে কাউকে খুন করেছে। এসব মানতে না পেরে মস্কো দ্রুত মেন গেটের সামনে এসে সুইচ টিপে দরজা খুলে দেয়, কারণ সে আত্মসমর্পণ করতে চায়। মেন গেট খুলতে দেখে পুলিশ গুলি করার জন্য রেডি হয়, আর তখনই ডেনিভার এসে তার বাবাকে সরিয়ে দেয় এবং টোকিও দ্রুত গেট বন্ধ করে দেয়। ডেনিভার তখন বাধ্য হয়েই তার বাবাকে চুপি চুপি বলে দেয় সে মনিকাকে মারেনি, মনিকা এখনও বেঁচে আছে। এটা শুনে মস্কো কিছুটা শান্ত হয়, তবে তার শারীরিক সুস্থতার জন্য খোলা হাওয়ার দরকার ছিল। তাই ডেনিভার তার বাবা মস্কো সহ কয়েকজন বন্দীদের সেম ড্রেস, মাস্ক ও বন্দুক দিয়ে ছাদে নিয়ে যায়, যাতে পুলিশরা কনফিউজ হয়ে গুলি করতে না পারে। অন্যদিকে এক্সেল দ্রুত রিকোয়েলকে অপারেশন ক্যাম্পে ডাকে। এটা দেখে প্রফেসর বুঝে যায় নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই সে নিজেও দ্রুত তার বাসায় এসে বার্লিনকে ফোন দেয়। তখন বার্লিন মনিকার মৃত্যু এবং এর জন্য পুরো পরিস্থিতির কিছুই বলে না, কারণ টোকিও, রিও তার দিকে বন্দুক ধরেছিল। এদিকে ছাদে দেখা যায় মস্কো বারবার ডেনিভারকে জিজ্ঞেস করেছিল যে সে কি সত্যি মনিকাকে মারেনি, তবে কথা আর্ত শুনে ফেলে আর তার হাতে থাকা বন্দুক দিয়ে মস্কো ডেনিভারকে ভয় দেখিয়ে বলে তোমরা কি আসলে মনিকাকে মেরে ফেলেছো, কারণ মনিকার সাথে তো তার প্রেম ছিল আর এই কারণেই সে অনেকটা রেগে গিয়েছিল। আর এসব কিছু পুলিশরা দূর থেকে দেখছিল। মস্কো এটা বুঝতে পারলে সে সবাইকে দ্রুত মাথার পেছনে হাত দিয়ে নিচু হতে বলে, কিন্তু আর্তনু না বসে তাদের সবাইকে ভয় দেখাচ্ছিল। তার মানে সে ভুলে গিয়েছিল তার হাতে থাকা বন্দুক নকল ছিল। এটা দেখে পুলিশরা ভাবছিল আর্তুরু হয়তো ওই ডাকাত দলের কেউ ছিল আর সে খুব শীঘ্রই ছাদে থাকা বন্দীদের মারতে চলেছে। এই অবস্থায় রিকোয়েল বাকিদের বাঁচানোর জন্য আর্তুরুর দিকে গুলি চালাতে বলে আর গুলি এসে সোজা লাগে আর্তুরুর কাঁধে। তখন মস্কো দ্রুত আর্তুরুর মাস্ক খুলে ফেলে আর পুলিশ বুঝতে পারে তারা ভুলবশত বন্দীদের গুলি করে ফেলেছে। আর এই টানটান উত্তেজনা নিয়েই এপিসোড 4 এখানেই শেষ হয়। তবে আর্তুরু কি আসলেই মারা গেল? মনিকা কি বেঁচে থাকবে? রিও আর টোকিওর ভালোবাসা কোন দিকে যাবে? আর তাদের ডাকাতি কি সফল হবে? এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে পরের পার্ট দেখার জন্য কমেন্ট করে জানান প্লিজ। আর যারা নতুন আমার এই ভিডিওটি আজকে দেখেছেন তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।